হ্যালো হাই অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ভেরি 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 ওয়ার্ম অ্যান্ড নিউ প্ল্যাটফর্ম সায়েন্স অ্যাডভাইজার। আর তোমাদের সাথে রয়েছি আমি সন্তু গায়েন। আমাদের এই নতুন জার্নিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক 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 ভালোবাসা। আমরা এখানে সায়েন্সের বিভিন্ন টপিকগুলিকে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত গল্পের মাধ্যমে খুব সহজভাবে শিখব। সো বেশি দেরি না করে এখনই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যাও। তাহলে আজকের আমরা কোন টপিকটা পড়বো সেটা বোর্ডে লেখা দেখেই তোমরা বুঝতে পারছো। আজকের আমরা পড়বো ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের 7 নম্বর অধ্যায় অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াস চ্যাপ্টারটা। এখানে আমরা শিখবো, এখানে আমরা জানবো পরমাণুর মধ্যে, আরো প্রিসাইসলি ভাবে বলতে গেলে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে ঘটা বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে। এই চ্যাপ্টারটা আমরা বিভিন্ন ছোট ছোট পার্টে কমপ্লিট করব, যাতে এটা বোরিং বা কঠিন কোনোটাই না মনে হয়, খুব সহজে আমরা শিখতে পারি। এই যে পার্টটা, এই পার্টে আমরা শিখবো তেজস্ক্রিয়তা কি, তেজস্ক্রিয়তা আবিষ্কারের যে সুন্দর একটা গল্প, তারপর তেজস্ক্রিয় রশ্মি, এদের ব্যবহার, এদের বৈশিষ্ট্য, এই সম্পর্কিত জিনিসগুলো আমরা এই পাঠে শিখব। তাহলে আমার সাথে তোমরা শেষ পর্যন্ত থেকো এবং এখানে যেগুলো আমরা শিখব সেগুলো আমার সাথে সাথে তোমরা একটু নোট করতে থেকো। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে এবার জানা যাক তেজস্ক্রিয়তা সম্পর্কে। তেজস্ক্রিয়তা কিভাবে আবিষ্কার হলো? এই তেজস্ক্রিয়তা আবিষ্কারের একটা খুব সুন্দর গল্প আছে, যেটা আমিও আমার স্যারের মুখে শুনেছি, তো তোমাদেরকেও বলার চেষ্টা করছি। তো যে কোনো জিনিসকে গল্পের মতো মনে রাখলেই সেই জিনিসটাকে খুব সুবিধা লাগে এবং পড়তেও খুব মজা লাগে। তো তেজস্ক্রিয়তা আবিষ্কারের গল্পটা কি? এই যে আমরা জানি যে বিজ্ঞানী হেনরি বেকারেল, যিনি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছে, অ্যাকচুয়ালি তিনি কিন্তু তেজস্ক্রিয়তা আবিষ্কার করতে গিয়েই কিন্তু তেজস্ক্রিয়তাটা আবিষ্কার হয়নি। উনি মানে তখন যে মৌলগুলো নতুন নতুন পাওয়া গিয়েছিল, যেমন ইউরেনিয়াম বা ইউরেনিয়ামের থেকে আরো যে পরে যে মৌলগুলো আসে, ভারী যে মৌল, সেই মৌলগুলো তখন নতুন সবেমাত্র এক্স রে আবিষ্কার হয়েছিল। তা সেই মৌলগুলোর ওপর এক্স রেটা কি প্রভাব বিস্তার করে বা কি এফেক্ট ফেলে, সেইটা কিন্তু উনি এক্সপেরিমেন্ট করতে গিয়েছিল। এবারে এক্সপেরিমেন্ট করতে গিয়ে, তো আমাদের তো ধরো ওয়েদার যদি মেঘলা থাকে বা আদার্স যে কোনো কারণে আমাদের তো সব সময় সব কাজ করতে ভালো লাগে না। তো ওনারও আর কি সেই একই অবস্থা হয়েছিল যে উম, হতে পারে সেদিন ওয়েদার খারাপ ছিল বা মেঘলা ছিল, আর মেঘ করে থাকলে যে কোনো রিয়াকশন হয়ও না, তা এরকম অনেক কিছু কারণ থাকে। তো ওনারও সেই দিন আর কি কাজ করতে ভালো লাগেনি। তো উনি কি করেছে, যে ড্রয়ার টেনে ওই যে যৌগটা নিয়ে মানে এক্সপেরিমেন্ট করছিল, আমি লিখবো যে কি কি নিয়ে এক্সপেরিমেন্ট করছিল, তো সেইটা উনি ড্রয়ারের মধ্যে রেখে চলে গিয়েছেন। এবারে কিছুদিন যাওয়ার পর ওনার খেয়াল উঠেছে যে আমি তো কিছু একটা আবিষ্কার মানে কিছু একটা এক্সপেরিমেন্ট করছিলাম। তো আবার উনি ওনার ল্যাবে চলে এসছে। এবারে এসে যখন ড্রয়ারটা টেনে যৌগটা বার করলো, হঠাৎ করে দেখলেন যে যৌগটার নিচে কিছু ফটোগ্রাফিক প্লেট রাখা ছিল। সেই প্লেটগুলো নষ্ট হয়ে গেছে। এবার আমরা হলে কি করতাম? আমরা হলে নষ্ট হয়ে গেছে, যাও বাবা ফেলে দাও। দিয়ে আবার নতুন প্লেট কিনে নিয়ে এসো। কিন্তু না, ওনারা তো বিজ্ঞানী। ওনাদের তো দেখতে হবে যে এটা খারাপ হলো, নষ্ট হলো, কিন্তু কেন নষ্ট হলো? কারণ আমি তো যেরকম সেরকমভাবে রেখে চলে যাইনি। আমি যৌগটা যে যৌগটা উনি যৌগটাকে ভালো করে কাগজে র‍্যাপিং করে রেখেছিল, যাতে যৌগটা রসে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, সেই মানে সেই জিনিসটারও কোনো নেই, মানে সেই জিনিসটাও হতে পারে না। বা কোনো পোকামাকড় বা কোনো জন্তু নষ্ট করেছে সেটাও হবে না, কারণ ড্রয়ারটা চাবি মেরেই চলে গিয়েছিলেন। তো কেন নষ্ট হলো? সেইটা নিয়ে এবার উনি পরীক্ষা-নিরীক্ষা শুরু করলেন এবং পরীক্ষা-নিরীক্ষা করার সময় উনি এই সিদ্ধান্তে এলেন যে এই ইউরেনিয়াম বা ইউরেনিয়ামের মতো ভারী, ভারী মৌলগুলো প্রকৃতিতে সাধারণ অবস্থায় থাকাকালীনই এক প্রকারের অদৃশ্য রশ্মি বিকিরণ করে। উনি কিন্তু এটার কোনো নাম উনি ঠিক করতে পারেননি। উনি কি, তাই ওনার নাম অনুযায়ী এটা তখন উনি নাম দিয়েছিলেন যে এটা হলো বেকারেল রশ্মি। তার বহু বছর পরে আমাদের যে দম্পতি পিয়ের কুরি আর মাদাম কুরি, যারা দুজনেই, একজন ফিজিক্স আর মাদাম কুরি তো ফিজিক্স কেমিস্ট্রি বোথ উভয় সাবজেক্টেই নোবেল পেয়েছিলেন। তো এদের কথা না বললেই নয়, কারণ এনারা মানে এনাদের সমগ্র জীবনটাকে অতিবাহিত করে দিয়েছিলেন এই তেজস্ক্রিয়তা আবিষ্কার। বা এনারা কেন, আর যারা যারা যে সমস্ত বিজ্ঞানী আছে, তারা কিন্তু নিজেদের জীবনকে বাজি রেখে এই মূলত রেডিও অ্যাক্টিভিটি এইটা আবিষ্কারের সময় কিন্তু মানে এইটা নিয়ে যারা এক্সপেরিমেন্ট করে তারা জানে যে তাদের ক্যান্সার অনিবার্য। তার সত্ত্বেও দেখো, কিছু আবিষ্কারের জন্য তারা তাদের জীবনটাকেও মানে বাজি রাখছে। ওই জন্য বলি যে সবসময় সায়েন্টিস্টদের প্রতি একটু সম্মান রেখে কথা বলবে।
তো এই মাদাম কুরি এই যে ঘটনা, এই ঘটনাটার নাম দেন তেজস্ক্রিয়তা, বা এই যে যে রশ্মিটা বিকিরিত হচ্ছে এই রশ্মিটার নাম দেন তেজস্ক্রিয় রশ্মি। এবার এই যে বেকারেল, হেনরি বেকারেল, উনি কোনটা নিয়ে আবিষ্কার করেছিলেন? উনি 1896 সাল নাগাদ উনি এই মানে এটা আবিষ্কার হয়েছিল তেজস্ক্রিয়তাটা। এবার উনি এই K2UO2SO4 এই যে যৌগটা K2UO2SO4 ইউও, ও এটা হচ্ছে অক্সিজেন, K2UO2SO4। এবার এইটার নাম হচ্ছে পটাশিয়াম, এটা হচ্ছে পটাশিয়াম ইউরানিল সালফেট। এই ইউটা হচ্ছে ইউরেনিয়াম, ইউরেনিয়ামের একটা যৌগ পটাশিয়াম ইউরানিল সালফেট। এই যে যৌগটা পটাশিয়াম ইউরানিল সালফেট, এটা স্যান্ড লাইক স্ট্রাকচার আর লেমন ইয়েলো কালার, এই যৌগটাই নিয়ে কিন্তু এই তেজস্ক্রিয়তাটা আবিষ্কার হয়েছিল। তাহলে তেজস্ক্রিয়তার সংজ্ঞাটা কি হবে না, যে ধর্মের প্রভাবে কোনো ভারী মৌলের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে এক প্রকার অদৃশ্য রশ্মি বিকিরণ করে, আর বিকিরণের মাধ্যমে ওই ভারী মৌলের নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে দুটো ডিফারেন্ট, দুই বা ততোধিক ডিফারেন্ট ছোট ছোট নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। এই যে ঘটনা, এটাকেই বলে তেজস্ক্রিয়তা। যে সমস্ত মৌল এই তেজস্ক্রিয় ধর্মটা প্রদর্শন করে তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলে, আর তেজস্ক্রিয় মৌলগুলো যে অদৃশ্য রশ্মিটা বিকিরণ করে সেটাকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। তাহলে দেখো সংজ্ঞাটা, যে ধর্মের জন্য কোনো ভারী মৌলের নিউক্লিয়াস, এবারে ভারী মানে সেটা কেমন ভারী হবে না, সাধারণত পরমাণু ক্রমাঙ্ক 82-এর বেশি এবং ভর সংখ্যা 232-এর বেশি, বা নিউটন বাই প্রোটন যে রেশিও সেটার মান হবে 1.52 এর বেশি। এই ভারী মৌলের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেই সঙ্গে এক বিশেষ অদৃশ্য রশ্মি বিকিরণ করে। সেই ধর্মকে মৌলের তেজস্ক্রিয়তা বলে। যে মৌলগুলি তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করে তাদের তেজস্ক্রিয় মৌল বলে, আর তেজস্ক্রিয় মৌলগুলি যে অদৃশ্য রশ্মি বিকিরণ করে তাকে তেজস্ক্রিয় রশ্মি বলে। এবারে কয়েকটা উদাহরণগুলো কি কি? ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, নেপচুনিয়াম, অনেক আছে, অজস্র। মনে রাখবে যে ইউরেনিয়াম উত্তর যতগুলো মৌল আছে সবাই কিন্তু তেজস্ক্রিয়। এই গেল হচ্ছে কোনো একটা মৌল তেজস্ক্রিয়, মানে তেজস্ক্রিয়তা কাকে বলে, তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌলের উদাহরণ, তেজস্ক্রিয় রশ্মি, এইগুলো। এবার আমরা তো বলছি যে এই মৌল তেজস্ক্রিয়, কিন্তু কেন তেজস্ক্রিয়, তেজস্ক্রিয় মৌলগুলি কেন এই ধর্মটা প্রদর্শন করে সেইটা সম্পর্কে একটু জানা যাক। এই জিনিসগুলো কিন্তু এত ডিটেলসে তোমাদের বইতে দেওয়া নেই, সুতরাং এটা একটু মনোযোগ সহকারে শুনবে, বা যদি লেখার প্রয়োজন মনে হয় একটু আমার সাথে সাথে খাতা বই নিয়ে নোট করতে থাকো। আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্স তো খোলাই আছে, সেখানটা কমেন্ট করতে পারো। তো এবার আমরা পড়বো যে তেজস্ক্রিয়তার কারণ, কোনো একটা মৌল কেন তেজস্ক্রিয় হয়। তাহলে তেজস্ক্রিয়তার কারণ, এবার যে কোনো একটা মৌলের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এবার তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি কি ইন্টারঅ্যাকশন দেখা যেতে পারে? নিউক্লিয়াসের মধ্যে ইন্টারঅ্যাকশন, কি কি ইন্টারঅ্যাকশন দেখা যায়? একটা হচ্ছে প্রোটন প্রোটন ইন্টারঅ্যাকশন, একটা নিউট্রন নিউট্রন ইন্টারঅ্যাকশন, আর একটা হচ্ছে নিউট্রন প্রোটন বা প্রোটন নিউট্রন ইন্টারঅ্যাকশন। এবার যদি এই তিনটে ইন্টারঅ্যাকশনের মান সমান হয়, প্রোটন প্রোটন সমান নিউট্রন নিউট্রন, বা সমান নিউট্রন প্রোটন বা প্রোটন নিউট্রন, এই তিনটে ইন্টারঅ্যাকশনের মান যদি আমাদের সমান হয়, তখন সেটা ডিনোট করে বা সেটা বোঝায় একটা স্টেবল নিউক্লিয়াসকে, একটা স্টেবল নিউক্লিয়াসকে বোঝায়। এবার যদি বা যাদের ক্ষেত্রে এই প্রোটন প্রোটন, নিউট্রন নিউট্রন বা নিউট্রন প্রোটন, এই যে ইন্টারঅ্যাকশন এগুলো যদি অসমান হয়, সমান না হয়, তখন সেটা কিন্তু সেই যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটা আর স্টেবল থাকবে না, সেই নিউক্লিয়াসটা আনস্টেবল হয়ে পড়ে, আনস্টেবল হয়ে পড়ে। এবার আনস্টেবল হয়ে পড়লে তার মানে কি? তার মানে এই অসম ইন্টারঅ্যাকশনের জন্য, নিউট্রন প্রোটনের অসম ইন্টারঅ্যাকশনের জন্য নিউক্লিয়াসটা আনস্টেবল হয়ে পড়ে। আনস্টেবল হয়ে যাওয়ার ফলে তার এনার্জিটা সাধারণের তুলনায় বেড়ে যায়,
এবার আমরা জানি যার যত এনার্জি বাড়বে সে তত মানে আনস্টেবল হবে। তাহলে স্টেবল হওয়ার জন্য কি করতে হবে, এনার্জিটা কমাতে হবে। সেই এনার্জিটা কমানোর জন্য ও কি করে, ওই এক্সেস এনার্জিটা বিভিন্ন রেডিও অ্যাক্টিভ রের আকারে এমিশন করতে থাকে। যেমন আলফা হতে পারে, বিটা, গামা, যেগুলো রেডিও অ্যাক্টিভ রে আমরা পরে জানবো। তাহলে এইটাই হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তার কারণ। তাহলে অসম ইন্টারাকশনের জন্য, অসম নিউট্রন প্রোটন ইন্টারাকশনের জন্য নিউক্লিয়ার ফোর্সটা উইক হয়ে যায়, মানে নিউক্লিয় বলটা উইক, মানে কি বলবো, উইক মানে কি, মানে কমে যায়, নিউক্লিয়ার বলটা কমে যায়। সেই কম নিউক্লিয়ার ফোর্সের জন্য বা উইক নিউক্লিয়ার ফোর্স, সেটাই কিন্তু আমাদের কজ অফ রেডিও অ্যাক্টিভিটি। তাহলে কজ অফ রেডিও অ্যাক্টিভিটির হচ্ছে আসলে উইক নিউক্লিয়ার ফোর্স। এই উইক নিউক্লিয়ার ফোর্সটাই কিন্তু আমাদের রেডিও অ্যাক্টিভিটির বা রেডিও অ্যাক্টিভিটি প্রদর্শনের মূল কারণ, উইক নিউক্লিয়ার ফোর্স। রেডিও অ্যাক্টিভিটি কি জানলাম, রেডিও অ্যাক্টিভিটি কেন দেখা যায় সেটাও জানলাম। এবারে আমরা একটা রিয়াকশন, মানে রেডিও অ্যাক্টিভ রিয়াকশন, এবারে আরো ডিটেলসে সেগুলো আমরা পরে পড়বো যে কোনগুলো, কিন্তু জাস্ট একটা রেডিও অ্যাক্টিভ রিয়াকশন জানা যাক যে কেমন হয় রেডিও অ্যাক্টিভ রিয়াকশন। কি একটা নিউক্লিয়ার রিয়াকশন, ইউরেনিয়াম 92-235 এটাকে একটা নিউট্রন দিয়ে আঘাত করছি। নিউট্রন দিয়ে আঘাত করলে সে ভূমিস্তর থেকে একটু এক্সাইটেড স্টেটে পৌঁছে যাবে বিক্রিয়া করার জন্য। 236 এই স্টার্ট দিয়ে বোঝানো হয় সে উদ্দীপ্ত অবস্থায় পৌঁছেছে। তো এইটা বিক্রিয়া করে বেরিয়াম 56-141 প্লাস ক্রিপ্টন 36-92 প্লাস 3টে নিউট্রন প্লাস এনার্জি, তাহলে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কি হলো, ভাঙলো, ভেঙে দুটো স্টেবল নিউক্লিয়াসে পরিণত হলো। এবার এইখানটায় একটা জিনিস, এই যে যেইটা ভাঙছে, এই যে মৌলটা ভাঙছে তাকে বলা হয় জনক মৌল। যে মৌলটার রেডিও অ্যাক্টিভ ডিকে ঘটছে, রেডিও অ্যাক্টিভিটি দেখাচ্ছে, শো করছে, সেটাকে বলা হয় জনক মৌল। আর জনক মৌল থেকে যে দুই বা ততোধিক মৌল তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, সেটাকে বলা হয় দুহিতা মৌল বা অপত্য মৌল। দুহিতা বা অপত্য মৌল, যেটাকে ডটার এলিমেন্ট বলে, আর এটাকে বলা হয় পেরেন্ট এলিমেন্ট। তাহলে একটা হচ্ছে জনক মৌল, একটা দুহিতা মৌল। তাহলে এই জনক মৌল কোনটা, যে মৌলের তেজস্ক্রিয় বিঘটন ঘটে, মানে যে ভাঙনে অংশগ্রহণ করে তাকে বলা হয় জনক মৌল। আর এই জনক মৌল থেকে যে দুই বা ততোধিক মৌল তৈরি হয়, মানে বাবার থেকেই তো সন্তান তৈরি হয়, সেই জন্য তাদেরকে বলা হয় দুহিতা বা অপত্য মৌল। তাহলে জনক মৌলর তেজস্ক্রিয় বিঘটনে যে মৌল সৃষ্টি হয় তাকে বলা হয় আমাদের দুহিতা মৌল, ডটার এলিমেন্ট, আর এটা হচ্ছে পেরেন্টাল এলিমেন্ট। তাহলে এই গেল আমাদের একটা নিউক্লিয়ার রিয়াকশন, আর রিয়াকশনের ফলে আমাদের যে বিভিন্ন মৌলগুলো আবিষ্কার হচ্ছে তাদের সম্পর্কে। এবারে আমরা বুঝবো যে তেজস্ক্রিয়তা তো বললাম, তাহলে তেজস্ক্রিয়তা কি পড়লাম, তেজস্ক্রিয়তার কারণ কি পড়লাম, তার এই একটা রিয়াকশন সম্পর্কে একটা ধারণা, এই সম্পর্কে আরো ডিটেলস রিয়াকশনগুলো পড়বো পরবর্তীকালে। এবারে আমরা পড়বো তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো কি কি, মানে তেজস্ক্রিয়তা যে ফিচার্সগুলো কি দেখা যায়, কি হয় না হয়, সেই তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য সম্পর্কে। তাহলে এবারে দেখা যাক যে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য সম্পর্কে। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য সম্পর্কে তাহলে মানে এটা কি কি হয় না হয় সেটা সম্পর্কে পড়তে গেলে আমাদের একদম প্রথমে আসে যে তেজস্ক্রিয়তাটা কি না, তেজস্ক্রিয়তাটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস প্রসেস। স্পন্টেনিয়াস প্রসেস মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, মানে আমরা যেটাকে শুরু করতে পারবো না বা শেষ করতে পারবো না, যেটা প্রকৃতিতে ঘটে চলেছে, সেটাই হচ্ছে একটা স্পন্টেনিয়াস প্রসেস। তার মানে কি, এই যে তেজস্ক্রিয়তা, এটা কি আমরা তৈরি করতে পারবো না, আমরা কি এটা থামাতে পারবো না। তাহলে এই যে তেজস্ক্রিয়তাটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, এই বাহ্যিক কোনো চাপ,
তাপ বা উষ্ণতা, তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র বা কোনো রাসায়নিক বিক্রিয়া, এই সমস্ত কোনো কিছু বিষয়ের ওপর ওটা নির্ভর করে না। তাই এই প্রথম পয়েন্টে লেখা আছে যে তেজস্ক্রিয়তাটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এবার সেকেন্ড পয়েন্ট, এই সেকেন্ড পয়েন্টটা দেখো স্টার মারা আছে, কারণ তোমাদের পরীক্ষায় এই তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয়াস জনিত ঘটনা ব্যাখ্যা করো, এই কোশ্চেনটা পরীক্ষায় পড়ে। এবার আমি এই যে চ্যাপ্টারটা একদম খুব ডিপলি ভাবে, মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পুরো ধীরে ধীরে পড়াবো, তাই হয়তো লেকচারগুলো একটু অন্যদের থেকে একটু লেন্দি হতে পারে। আর বিভিন্ন পার্টে পার্টে আমি ওয়ান শট দেবো না, বিভিন্ন পার্টে পার্টে এটা কমপ্লিট করব। আর চ্যাপ্টারটা ধরো 4টে বা 5টা পার্টে কমপ্লিট করার পর একটা এক্সট্রা ক্লাস দেব, যেখানে এই বিগত বছরে এইখান থেকে কি কি কোশ্চেন এসছে সেইগুলোকে নিয়ে আমরা অ্যানালাইসিস করব এবং কিভাবে তোমরা সেটা পরীক্ষার খাতায় উত্তর করবে সেগুলো সমস্ত কিছু করাবো। সুতরাং এই যে চ্যানেল, এখানটায় আমরা যে কোনো টপিকের একদম পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়াবো, যাতে তোমাদের আর অন্য কোনো চ্যানেলে ভিজিট করতে না হয়। এইটাই দেখে তোমরা বেশিক্ষণ পড়াশোনার প্রতি মনোযোগী হও। তাহলে দেখো, তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয়াস জনিত ঘটনা, মানে আমাদের যে তেজস্ক্রিয় রশ্মিগুলো ক্ষরণ হয়, বিঘটন হয়, সেগুলো কিন্তু নিউক্লিয়াস থেকেই হয়। নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো আছে তার কিন্তু কোনো প্রভাব এখানটায় পড়ে না। সেই জন্য বলছে যে তেজস্ক্রিয়তাটা একটা নিউক্লিয়াস জনিত ঘটনা। নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন মহল, সেই ইলেকট্রন মহলের সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। আর আরেকটা জিনিস হচ্ছে, তেজস্ক্রিয় বিঘটনের ফলে আমাদের বিভিন্ন নতুন নতুন মৌলগুলো আবিষ্কার হয়, বা বিভিন্ন নতুন, মানে তেজস্ক্রিয় বিঘটনে নতুন মৌল উৎপন্ন হয় বা সৃষ্টি হয়। যেমন এর আগে আমরা ওই যে এক্সাম্পলটা দেখলাম নিউক্লিয়ার রিয়াকশনে, যে ইউরেনিয়ামটা ভাঙছে, ভেঙে বেরিয়াম আর ক্রিপ্টন। তাহলে যে কোনো এরকম ভাবে একটা তেজস্ক্রিয় যে মৌল, সেটা বিঘটিত হয়ে বিভিন্ন মানে আরো যে আলাদা আলাদা মৌলগুলো আছে সেই মৌলে কনভার্ট হচ্ছে। তাহলে এই 3টে বৈশিষ্ট্য যদি পরীক্ষায় পড়ে, শর্ট কোশ্চেন মানে ছোট ছোট করে লিখে দেবে বৈশিষ্ট্যগুলো। আমি সরে যাচ্ছি, লিখে নাও। এখন এই যে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, এটা জানার পরে আমরা একটা শর্টে একটা টপিক বলবো না, একটা সংজ্ঞা যেটা আমরা একটু জেনে নিই, যে সক্রিয়তা। সক্রিয়তা বলতে কি বোঝায়? এই সক্রিয়তা জিনিসটা কি? সক্রিয়তা সক্রিয়তাটা কি? সক্রিয়তা হচ্ছে প্রতি সেকেন্ডে কোনো একটা পরমাণুর বা কোনো একটা তেজস্ক্রিয় মৌলের কতগুলো পরমাণু প্রতি সেকেন্ডে ভাঙছে, বিঘটিত হচ্ছে। তাহলে একটা মৌলের যতগুলো পরমাণু প্রতি সেকেন্ডে বিঘটিত হয়, সেটাকেই ওই মৌলের সক্রিয়তা বলে। তাহলে কোনো তেজস্ক্রিয় মৌলের যতগুলি পরমাণু প্রতি সেকেন্ডে বিঘটিত হয় তাকে সক্রিয়তা বলে। লিখে নিয়েছো? এবারে আমরা পড়ব যে তেজস্ক্রিয় মৌলের যে বা তেজস্ক্রিয়তার যে একক, সেই একক সম্পর্কে আমরা জানব। আমাদের বইতে দেখবে যে তেজস্ক্রিয়তার এসআই বা ব্যবহারিক একক লেখা আছে যে বেকারেল, মানে যেহেতু ওই হেনরি বেকারেল এটা আবিষ্কার করেছিল, তাই তার নাম অনুযায়ী এটা লেখা আছে যে এসআই একক বেকারেল। এবার আমরা কিন্তু এখানে বেকারেল ছাড়াও আরো যে অন্যান্য এককগুলো আছে সেই একক সম্পর্কে একটু জানবো। তাহলে এবার এই যে একক, এসআই এককটা কি? এসআই এককটা হচ্ছে বেকারেল। এবার এই বেকারেলটা কি, বা শুধু এসআই এককটা আমরা পড়বো না, আমরা আরো যে ছোট ছোট একক কুড়ি আছে, রাদারফোর্ড আছে, এগুলো সম্পর্কেও একটু জানবো, একটু ধারণা নেব। এবার এই যে বেকারেল জিনিসটা কি? বেকারেল জিনিসটা হচ্ছে কোনো একটা তেজস্ক্রিয় মৌলের প্রতি সেকেন্ডে যদি একটা করে পরমাণু বিঘটিত হয়, তখন তাকে এক বেকারেল বলে। তাহলে কোনো তেজস্ক্রিয় মৌলের প্রতি সেকেন্ডে একটি করে পরমাণু বিঘটিত হলে তাকে এক বেকারেল বলে। তাহলে কোনো তেজস্ক্রিয় মৌলের প্রতি সেকেন্ডে একটি করে পরমাণু বিঘটিত হলে তাকে এক বেকারেল বলে। তাহলে এটা গেল বেকারেল। এবার বেকারেলের পর আমরা পড়বো কুড়ি। কুড়িটা কি? কুড়িটা হলো কোনো একটা পরমাণু যদি প্রতি সেকেন্ডে 3.7 ইন্টু 10⁻10, এই এত বড় সংখ্যা, এত সংখ্যক পরমাণু যদি বিঘটিত হয়, কোনো একটা তেজস্ক্রিয় মৌলের 3.7 ইন্টু 10⁻10 সংখ্যক পরমাণু যদি প্রতি সেকেন্ডে বিঘটিত হয়, তখন তাকে বলা হয় এক কুড়ি। তাহলে সংজ্ঞাটা একটু লিখে নেওয়া যাক। এক সেকেন্ডে 3.7 ইন্টু 10⁻10 এত সংখ্যক পরমাণু বিঘটিত হলে তাকে এক কুড়ি বলে। তাহলে এদের দুজনের মধ্যে সম্পর্কটা কি? যে এক কুড়ি সমান
এই 3.7 ইন্টু 10⁻10 বেকারেল। বেকারেল বা শর্টে যদি বলি 37 বিলিয়ন বিলিয়ন বেকারেল। 1/20 হচ্ছে 37 বিলিয়ন বেকারেল। এটা গেল বেকারেল। এবারে এরপরে কি, এরপরে আরেকটা একক যেটা হচ্ছে রাদারফোর্ড। রাদারফোর্ডটা কি, যদি 1 সেকেন্ডে কোনো একটা তেজস্ক্রিয় মৌলের 10⁶ সংখ্যক পরমাণু বিঘটিত হয়, তাহলে সংখ্যাটা লিখে নেওয়া যাক। 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে 10⁶ সংখ্যক পরমাণু বিঘটিত হলে তাকে 1 রাদারফোর্ড বলে। তাহলে 1 রাদারফোর্ড সমান কত লিখতে পারি, 10⁶ বেকারেল। তাহলে 1 রাদারফোর্ড সমান 10⁶ বেকারেল। এবার তাহলে দেখো এই তিনটে হচ্ছে আমাদের মেন, তবে পরীক্ষায় আমাদের ম্যাক্সিমামটা পড়ে কিন্তু বেকারেলটা, যে তেজস্ক্রিয়তার এসআই একক কি, তেজস্ক্রিয়তার এসআই একক বা ব্যবহারিক একক হলো বেকারেল। তবে আরো যে দুটো একক, একটা কুরি আর একটা হচ্ছে রাদারফোর্ড। তাহলে এই গেল তেজস্ক্রিয়তার একক বা ইউনিট সম্পর্কে ধারণা। এবারে আমরা জানবো যে তেজস্ক্রিয়তাটা কেন আমরা পড়ছি, এর ব্যবহারটা কি, কোথায় কোথায় এটাকে প্রয়োগ করা হয়। তাহলে এবারে হেডিং দাও তেজস্ক্রিয়তার ব্যবহার। তাহলে এখন আমরা কোনটা পড়বো, এখন আমরা পড়বো তেজস্ক্রিয়তার ব্যবহার। এবারে এই ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়। মূলত ব্যবহার করা হয় চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করা হয়, কোনো কিছুর বয়স নির্ণয়ে ব্যবহার করা হয়, আর পারমাণবিক চুল্লিতে মানে আমাদের এই পাওয়ার স্টেশনে কিন্তু ব্যবহার করা হয়। এবার আমরা এক এক করে ডিটেলসে জেনে নিই যে চিকিৎসা ক্ষেত্রে কোন কোন কাজে ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে যেটাকে আমরা বলি লিউকেমিয়া, মানে যেটা ব্লাড ক্যান্সার, সেই ব্লাড ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়াও ব্যবহার করা হয় মস্তিষ্কে টিউমারের উপস্থিতি, সঠিক অবস্থান মস্তিষ্কের টিউমারের অবস্থান জানার জন্য আমাদের তেজস্ক্রিয় ফসফরাসের যে আইসোটোপ P32 1532 লিখে দিচ্ছি, সেটা ব্যবহার করা হয়। এছাড়া থাইরয়েডের চিকিৎসায় ব্যবহার করা হয় আয়োডিনের একটা আইসোটোপ। আরও আছে ধরো হার্টের রক্ত চলাচলের যে চিকিৎসা, সেখানটাও একটা তেজস্ক্রিয় সোডিয়াম ব্যবহার করা হয়। আমি একটা একটা করে লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও, কারণ এইখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আমরা একটা পাবো। চিকিৎসা ক্ষেত্রে লিউকেমিয়ার চিকিৎসায়, লিউকেমিয়া হলো ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সারের চিকিৎসায় বা মস্তিষ্কের টিউমারের উপস্থিতি জানার জন্য আমাদের তেজস্ক্রিয় ফসফরাস কি, ফসফরাস 1532, এই যে ফসফরাসের এই যে আইসোটোপ, এইটা ব্যবহার করা হয়। এইখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন পড়বে, ভালো করে পড়ো। হার্টের রক্ত পরিবহন সংক্রান্ত রোগ নির্ণয়, হার্টের রক্ত চলাচল সঠিক আছে কিনা, বা যদি কোনো জায়গায় ব্লকেজ থাকে, এই ধরনের যে রক্ত পরিবহন সংক্রান্ত যে রোগ, সেটার নির্ণয়ে কিন্তু আমাদের সোডিয়াম Na411 এই যে আইসোটোপ, এইটা ব্যবহার করা হয়। এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে থাইরয়েড রোগের চিকিৎসায় আয়োডিন I52-131 এই আইসোটোপটা ব্যবহার করা হয়। তাহলে চিকিৎসা ক্ষেত্রে এছাড়াও আরো নানা জিনিস আছে, তবে আমাদের এই কটাই লাগে। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া এরপরে কি, বয়স নির্ণয়, মানে কোনো একটা গাছ আছে, সেই গাছটা আমরা তো দেখি যে বলছে যে আমাদের পৃথিবী আনুমানিক এত কোটি বছর আগে, তা তত কোটি বছর আগে কি কেউ বেঁচেছিলেন? না। তাহলে সেইখান থেকে প্রাপ্ত যে আমাদের স্পেসিমেন কপি, সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমাদের কোনো কিছুর বয়স, কোনো জীবাশ্ম প্রাকৃতিক নিদর্শন, আমাদের যেমন বলা হয় যে এই সভ্যতা এত বছরের পুরনো, এটা কোথায় থেকে জানা যাচ্ছে, যে ওইখানটায় যে আমাদের প্রাকৃতিক নিদর্শন পাওয়া যাচ্ছে, সেইটাকে তুলে এনে ল্যাবে সেইখান থেকে নমুনা সংগ্রহ করে বিভিন্ন পদ্ধতিতে, যে পদ্ধতিটা করা হয় সেই পদ্ধতিটাকে বলা হয় রেডিও কার্বন ডেটিং। এই রেডিও কার্বন ডেটিং এর মাধ্যমে কোনো কিছুর একটা বয়স নির্ণয় করা হয়। তাহলে আমাদের কি পৃথিবী বা গাছ বা কোনো জীবাশ্ম বা কোনো প্রাকৃতিক নিদর্শন, এইগুলোর বয়স নির্ণয়ের ক্ষেত্রে এই যে কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ C13 আইসোটোপ আর C14 আইসোটোপ, এইগুলো ব্যবহার করে বয়স নির্ণয় করা হয়। আর এর যে পদ্ধতি, সেটাকে বলা হয় রেডিও কার্বন ডেটিং। এছাড়া কি, এছাড়া হচ্ছে তড়িৎ শক্তি উৎপাদনে আমাদের যে নিউক্লিয় যে চুল্লি আছে, পারমাণবিক যে চুল্লি, সেই চুল্লিতে আমাদের বিভিন্ন তেজস্ক্রিয় মৌলগুলো ব্যবহার করে, তেজস্ক্রিয় পদার্থগুলো ব্যবহার করে পারমাণবিক শক্তিকে আমাদের তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এটাই হচ্ছে আমাদের মানে রূপান্তরিত করে আমাদের সেখান থেকে তড়িৎ উৎপাদন করা হয়। বিভিন্ন যেগুলোকে আমরা বলি ওই নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, সেইখান থেকে আমাদের তড়িৎ শক্তি উৎপাদন হয়।
এই গেল আমাদের তেজস্ক্রিয়তার ব্যবহার। জানি একটু বেশিক্ষণ হয়ে যাচ্ছে, আর একটা টপিক পড়বো যে আমাদের ওই তেজস্ক্রিয় রশ্মি, সেই যে বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় রশ্মি বিঘটন হয়, সেই তেজস্ক্রিয় রশ্মিগুলো কয় প্রকার বা কি কি, সেইটা সম্পর্কে একটু পরে আজকের ক্লাসটা শেষ করব। এই যে আমাদের তেজস্ক্রিয় রশ্মি, এই তেজস্ক্রিয় রশ্মিটা মূলত তিন প্রকার। একটাকে বলা হয় আলফা রে বা আলফা কণা, একটাকে বলা হয় বিটা রে বা বিটা কণা, আর একটা হচ্ছে গামা রে। এই তিনটে আমি লিখবো এবং তিনটের যে প্রকৃতি, তাদের যে আধান, তাদের ভেদন ক্ষমতা, তাদের ভর, তাদের আয়নন ক্ষমতা, এইগুলো সম্পর্কে আমরা একটু পার্থক্য সূচকভাবে জানবো। তাহলে আমরা যে দেখছিলাম তেজস্ক্রিয় রশ্মি বা রেডিও অ্যাক্টিভ যে রে, সেটাকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আলফা রশ্মি, বা এটাকে আমরা আলফা কণাও বলতে পারি, আলফা রশ্মি বা আলফা কণা। একটা হচ্ছে বিটা রশ্মি বা বিটা কণা বলতে পারি, যেহেতু এদের কণা ধর্ম আছে। আর গামাটা কেবলমাত্র রশ্মি, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই এটাকে আমরা কণা হিসাবে ধরবো না। এবারে এদের যে বিভিন্ন বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের ভিত্তিতে এদেরকে পার্থক্য করা যায়, এদের পার্থক্য কিন্তু পরীক্ষায় জানতে চায়, তো সেইগুলো ছোট ছোট করে আমরা শিখব। তাহলে প্রকৃতি কি? এই যে আলফা রশ্মিটা হচ্ছে একটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হিলিয়াম কণার স্রোত। তাহলে আলফাটা কি? ধনাত্মক তড়িৎগ্রস্ত হিলিয়াম কণার স্রোত, তাই এটাকে He2+ আয়ন দ্বারা রিপ্রেজেন্ট করা যেতে পারে। বিটাটা কি? বিটা হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রন কণার স্রোত, তাই এটাকে ওই E-10 দিয়ে প্রকাশ করি আমরা। আর হচ্ছে গামাটা কি? গামাটা হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই এটাকে নিস্তড়িৎ, এর কোনো আধান নেই। এবারে কি? এবারে হচ্ছে এদের যে আধান, তার মানটা কত সেটা সম্পর্কে জানবো। এই যে আধানের মান, তাহলে He2+, হিলিয়ামের মধ্যে কটা প্রোটন থাকে? He2 4, তো তাহলে দুটো প্রোটন থাকে, তাহলে এর ওই আধানের মান দুটো প্রোটনের মানের সঙ্গে সমান হবে। তাহলে 2 ইন্টু, এবার প্রোটন প্লাস 1 পয়েন্ট, ইলেকট্রন আর প্রোটনের মান সমান, আধানের মান, শুধু একজন ইলেকট্রন মাইনাস হয় আর প্রোটন প্লাস হয়, তাই 2 ইন্টু প্লাস 1.602। এবার এটাকে যদি করি তাহলে আমরা কি দেখবো, যে প্লাস 3.204 হয়, 3.204। তাহলে এত ইন্টু 10⁻⁻19 কুলম, এটা এর আধান। এর কি হবে? এর বিটাটা, এটা একটা ইলেকট্রনের সঙ্গে সমান হবে, ওই জন্য -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। আর গামাটা কি হবে? একটা আধানহীন কণা। এরপরে কি? এর ভর। তাহলে এর ভরটা কি হবে? চারটে, মানে আমাদের যেহেতু একটা প্রোটন, মানে এটা একটা হিলিয়াম কণা, তো হিলিয়ামের সেই জন্য এর ভর হয় চারটে প্রোটনের ভরের সঙ্গে সমান হয়। এর কি হয়? একটা ইলেকট্রনের ভরের সঙ্গে সমান হয়, ব্র্যাকেটে মানগুলো সব লিখে দিয়েছি। আর এটা কি হয়? এটা একটা রশ্মি হয়, এর কোনো ভরও হয় না, এটা ভরহীন। এবারে হচ্ছে মেন জিনিস আমাদের যেখানটায় পড়ে পরীক্ষায়, যে ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা মানে কতটা ভেদ করতে পারবে। এই যে আলফা, তাহলে আলফা দেখো আধানও বেশি আর ভারও বেশি, তাহলে ভার বেশি, সেই জন্য এর যে ভেদন ক্ষমতা সেটা অন্য জনের থেকে একটু তুলনামূলক কম হয়, সেই জন্য এদের দুজনের রেসপেক্টে এর কম, তাই এটাকে বলা হচ্ছে সর্বনিম্ন। আর বিটা হচ্ছে মধ্যবর্তী স্থানে পড়ে যায়, এর যে ভেদন ক্ষমতা সেটা আলফা থেকে বেশি কিন্তু গামা থেকে কম, মাঝখানে। আর গামা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, খুব স্পিডে যেতে পারে। এগুলো আমরা আরো ডিটেলসে পরে দিন, আমি আলফা বিটা গামা পরের ক্লাসে আমি এটা আরো ডিটেলসে পড়াবো। তো আলফা থেকে কম কিন্তু গামা, মানে আলফা থেকে বেশি হবে ভেদন ক্ষমতা, আর গামা থেকে স্লাইট কম হবে। আর গামাটা তাহলে সর্বোচ্চ হবে। গামার যে ভেদন ক্ষমতা, গামা রশ্মি, যেহেতু এটা একটা রশ্মি, তাই গামার ভেদন ক্ষমতা সব থেকে বেশি। এবার ভেদন ক্ষমতার পর আয়নন ক্ষমতা। আয়নন ক্ষমতা মানে কি? আয়নন ক্ষমতা মানে হচ্ছে একটা গ্যাসকে আয়নিত করার যে ক্ষমতা বা প্রবণতা। যেহেতু এর চার্জ সব থেকে বেশি, তাহলে এ বেশি আয়নিত করতে পারবে, ওই জন্য আলফার আয়নন ক্ষমতা সব থেকে বেশি। তারপরে চার্জ কে আছে? আমাদের বিটা, তাই আলফার থেকে বিটার হচ্ছে আয়নন ক্ষমতাটা কম, আর গামার আয়নন ক্ষমতা সব থেকে কম, এদের দুজনের মধ্যে সব থেকে কম। তাহলে আমাদের পরীক্ষায় অর্ডার হিসাবে জানতে চায় যে ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে বা অধক্রমে, বা আয়নন ক্ষমতার ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাও। তাহলে আমি লিখে দিচ্ছি, ভেদন ক্ষমতা যদি মানে আলফার সব থেকে কম, তার থেকে বেশি হচ্ছে আমাদের বিটা,
সরি, তাহলে ভেদন ক্ষমতার ক্রম, সেই ভেদন ক্ষমতার ক্রম কি হবে? আলফার সব থেকে কম, তাহলে আলফার থেকে বেশি হচ্ছে বিটার, বিটার থেকে বেশি হচ্ছে গামার। এটা কিভাবে সাজালাম দেখো, ছোট থেকে বড়, তাহলে ছোট থেকে বড় বা মানের ঊর্ধ্বক্রম, ক্রমশ ঊর্ধ্ব, তাহলে অধক্রম যদি বলতো তাহলে জাস্ট উল্টে যেত। আর আয়নন ক্ষমতা, আয়নন ক্ষমতা কার সব থেকে বেশি? আয়নন ক্ষমতা আলফার সব থেকে বেশি, তাহলে আলফার আয়নন ক্ষমতা সব থেকে বেশি, তার থেকে কম হচ্ছে বিটা, তার থেকে কম হচ্ছে গামা। তাহলে আয়নন ক্ষমতাটা কিসের হিসাব সাজালাম? বড় থেকে ছোট, তাহলে অধক্রমে, ক্রমশ নিম্ন। তাহলে এই গেল হচ্ছে আমাদের একটা তেজস্ক্রিয়, মানে বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি সম্পর্কে ধারণা। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম তেজস্ক্রিয়তা সম্পর্কে, মানে তেজস্ক্রিয়তার আবিষ্কার সম্পর্কে গল্পটা জানলাম, কেন একটা মৌল তেজস্ক্রিয় হয় সেটা সম্পর্কে শিখলাম। তারপর নিউক্লিয়ার রিয়াকশনের একটা উদাহরণ দিলাম, সেখান থেকে প্যারেন্টাল এলিমেন্ট বা ডটার এলিমেন্ট সেগুলো সম্পর্কে জানলাম। তারপরে কি জানলাম? তারপরে আমরা তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। তারপরে আমরা জানলাম তেজস্ক্রিয়তার বিভিন্ন একক, সক্রিয়তা সেইগুলো সম্পর্কে। তারপরে তেজস্ক্রিয়তার ব্যবহার, আর লাস্ট আমরা শিখলাম কি? তেজস্ক্রিয় রশ্মি সম্পর্কে। তাহলে আজকের এই পর্যন্ত থাক। লেকচারগুলো হতে পারে একটু বড়, তবে একটু মন দিয়ে একটু আমার সাথে গল্পের ছলে পড়ার চেষ্টা করবে। আমি কথা দিচ্ছি যে তোমাদের এর বাইরে আর কোনো পরীক্ষায় আসবে না, এবং তোমাদেরকে এই চ্যানেলটাকে ফলো রাখলেই আর অন্য কোনো চ্যানেল বা কোনো বই, এক্সট্রা করে কোনো বই, শুধু আমাদের যে টেক্সট বুকটা আছে সেইটা রিডিং করবে এবং আমার এই ক্লাসগুলোকে একটু ফলো করে খাতায় নোট করবে। আর তোমাদের এক্সট্রা কিছু খাটতে হবে না, তোমাদের জন্য সবসময় আমি আছি। তো এর পরে আমরা নেক্সট ক্লাস আনবো, আমাদের নেক্সট ক্লাস আসবে। এবার কবে আসবে, কি আসবে, সেটা আপডেটগুলো পেতে গেলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো। আর আমার ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটাও, তার ফিডব্যাকটা একটু শেয়ার করো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করে দিও। এবং আমাদের চ্যানেলের পেজে গিয়ে দেখো যে আমাদের পরবর্তী ক্লাস, মানে ক্লাস 10-এর যে ক্লাসগুলো সেগুলো কবে কবে আসতে চলেছে। আর পেজের আপডেটগুলো পেতে গেলে আমাদের যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যে লিঙ্কগুলো আছে, টেলিগ্রাম বা ফেসবুক পেজ বা ইনস্টা, এই সমস্ত জায়গা একটু ফলো করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।